जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। সবাইকে স্বাগত। আমাদের স্কুলের অনলাইন ক্লাস চলছে, তোমরা জানো। প্রতিবারের ব্যাপারে আমরা ক্লাস করতে পারছি না। ক্লাস 9 চালু হয়েছিল, কিন্তু সেটাও বন্ধ হয়েছে। তো তোমাদের এখন লাইফ সায়েন্সের ক্লাস আজকে একটা আমরা আলোচনা করব, একটু গল্প করব। 4th চ্যাপ্টার তোমাদের জানি। তোমরা এই বইটা সবাই এই বইটা খুলে রাখো, সামনে এই বইটা খুলে রাখো, বইটা সামনে, তার সুবিধা হবে। 4th চ্যাপ্টার তোমাদের পরীক্ষা হবে, পরীক্ষার জন্য প্রস্তুতি আমরা নিচ্ছি। গতকাল সৌরভ স্যার একটা ক্লাস আমাদের নিয়েছিলেন। আজকে আমরা একটু সেই ব্যাপারেই একটু আলোচনা করব, একটু গল্প করব, তার মাধ্যমে আমরা পড়াটা করব। এখন প্রথমেই একটা নতুন কথা আমাদের জানতে হবে, নতুন ভাবে। সেটা হলো এই যে চ্যাপ্টারটা দেওয়া রয়েছে মানুষের খাদ্য উৎপাদন, এর সঙ্গে একটি কথা জড়িয়ে আছে, এগ্রিকালচার। এটা আমাদের জানতে হবে এবং প্রয়োজনে বড়দেরও ব্যাপারটা বোঝাতে হবে। এগ্রিকালচার মানে আমরা সবসময় ভাবি চাষবাস, শুধু চাষবাসই হচ্ছে। কিরকম, কি করছে তোর দাদা, কি করছে, এ করছে না, ওই তো ঘাসের কাছে এ করে এগ্রিকালচার করছে, মানেই ধরে নিচ্ছে এগ্রিকালচার জাতীয় কিছু করছে, কিন্তু তা নয়। এগ্রিকালচার মানে একদিকে যেমন উদ্ভিদের ব্যাপার আছে, চাষবাসের ব্যাপার আছে, তেমনি প্রাণীদের ক্ষেত্রে কোন প্রাণী থেকে কত কি পাওয়া যাবে, কোন মুরগি থেকে হাঁস থেকে কত ডিম পাওয়া যাবে, কিভাবে তাদের পালন করা হবে, আরো বেশি ব্যবসায়িক ভিত্তিতে কাজে লাগানো যাবে, দিস এগ্রিকালচার। এটা একটা কলা, একটা বিজ্ঞান, শুধু এটা এর মধ্যে সীমাবদ্ধ নয়। তবে এই মুহূর্তে আমরা যে পড়ছি চ্যাপ্টারটা, সেইখানে কিন্তু আমাদের এইবারের কোর্সেতে উদ্ভিদ সম্বন্ধে প্রায় সবটা কভার করা আছে। আরো একটা ব্যাপার, এই ধারণাটা আমাদের নতুন করে জানতে হবে, বুঝতে হবে এবং প্রয়োজনে যারা জানে না তাদের বোঝাতে হবে যে ফসল কতটা মানে। আমরা কি বলি, খুব ভালো ফসল ফলেছে। রেডিও স্টেশন থেকে একটা অনুষ্ঠান আগে হতো, কোনো জমির দুটো ফসল। ফসল মানে ভালো ফসল ফলেছে, কিন্তু ফসল মানে তা নয়। এখানে একটা ভুল ধারণা আমাদের আছে। ফসল মানে কোনো সবজি, ধান, গম বা কোনো একটা কিছু যার চাহিদা বেশি আছে, সেই গাছটির প্রতি লক্ষ্য রাখতে হবে। লক্ষ্য রেখে দেখতে হবে যে অনেকটা এরিয়া নিয়ে যদি সেই একই ধরনের গাছের আমরা পরিচর্যা করি, চাষ করি, তার উৎপাদন বাড়াতে পারি, তবেই তাকে হচ্ছে ফসল। ওটা গাছপালা সবটা নিয়েই হচ্ছে ফসল। ফসল মানে শুধু ধান, গম, জোয়ার নয়, এরকম একটা ধারণা আমাদের মধ্যে আছে। এটাও আমাদের চেঞ্জ করতে হবে। এখন ফসল উৎপাদনের দিকে আমরা যাওয়াই মানে চাষবাস করা। চাষবাস করা অত্যন্ত কঠিন কাজ। আমি তো আসার পরে এখানে তো দেখছি চারিদিকে চাষ জমি আছে। তোমাদের অনেককে পেয়েছি যারা ওই আলুর সময়, চাষের সময় আসতে পারো না, কি ব্যাপার, না বাড়িতে একটু বাবার সঙ্গে গেছিলাম, খেতে গেছিলাম, মায়ের সঙ্গে। সুতরাং চাষ করাটা সোজা ব্যাপার নয়, অত্যন্ত কঠিন ব্যাপার। এবং অন্তত জয়রামবাটি, এখানে শিওর, দেশলা, নলবনি, এইসব জায়গায় যারা তোমরা কাছাকাছি সব থাকো, তারা ভালোভাবেই তোমরা জানো যে চাষের ব্যাপারে কি করা উচিত, কি কি করছো, প্র্যাকটিক্যাল অনেক বেশি জানো। এখন থিওরিটিক্যাল আমাদের পড়তে হবে, পরীক্ষায় আছে বলে বটে, না আরেকটু জানতে হবে। সবটাই প্র্যাকটিক্যালে হয় না। কিরকম না, চাষ করতে গেলে অনেকগুলো জিনিস আমাদের মনে রাখতে হবে।
কিছু বীজ পুঁতে দিলাম, জল ঢেলে দিলাম, এটা চাষ নয়। এর জন্যে 8টা স্টেপ আছে, 8টা। আমাদের বইতে এইভাবে কভার করা আছে, 8খানা পদক্ষেপ আছে, 8টা। খুব মনে হবে যে বিশাল ব্যাপার, এই তো এত পর্যন্ত করলাম, আবার এর জন্য 8টা স্টেপ করতে হবে, এটা আবার কিরকম ব্যাপার? খুব সোজা ব্যাপার। প্রথমটা কি? জমি তৈরি করা। প্রথম হচ্ছে জমি তৈরি। জমিটা তো তৈরি করতেই হবে। তো এটা নিয়ে বিরাট কিছু ভাবার আছে কি? বলে আছে। জমিটা তৈরি করাটাই একটা বড় ব্যাপার। ঠিক আছে, জমি তৈরি হলো। এই 8টা পয়েন্ট আছে, আমরা আজকে একটু গল্পের মধ্যে 8টা পয়েন্ট পড়ে হয়তো একটা কি দুটো আমরা একটু বিশদভাবে আলোচনায় যাব। জমি তৈরি করা প্রথম পয়েন্ট। জমি যেই তৈরি হলো, দ্বিতীয় স্টেজ কি? বীজ বপন করা। জমিটা তৈরির পরে আমরা যে চাষ করব সেই বীজ বপন করব। আচ্ছা, বীজ বপন করলে কি হবে আমরা কি জানি? আগের ক্লাসে কি পড়েছি? বীজ মাটিতে পড়লে অঙ্কুরোদ্গম হবে। অঙ্কুরোদ্গম হওয়া মানে দুটো অংশ, একটা ভ্রূণ মূল মাটির দিকে চলে যাবে, সে মূলতন্ত্র তৈরি করবে, ভ্রূণ মুকুল ওপর দিকে চলে যাবে, কাণ্ডতন্ত্র তৈরি করবে। তো এই যে ভ্রূণ মুকুল, ভ্রূণ থেকে যে ভ্রূণ মুকুল ভ্রূণ মূল তৈরি হবে অঙ্কুরোদ্গমের পরে, ভ্রূণটা যে জেগে উঠবে, তার জন্য কি দরকার? খাদ্য দরকার। তো খাদ্য তো বীজের মধ্যে থাকে, আমরা জানি। কিন্তু সেটাতে হবে না, অতিরিক্ত কিছু বাইরে থেকে সাহায্য করতে হবে। সেটা কিভাবে করব? সেটা হচ্ছে 3 নম্বর। 3 নম্বর হচ্ছে সার দিতে হবে। সার, বাইরে থেকে সার প্রয়োগ করতে হবে, তবে বীজগুলো রোপণ তাড়াতাড়ি হবে, তাড়াতাড়ি আমরা ফসল পাবো। ঠিক আছে, তাহলে জমি তৈরি করলাম, বীজ বপন করলাম, সার প্রয়োগ করলাম। কিন্তু একটা জিনিস তো এখনো বলিনি, সেটা সবাই তোমরা জানো, যেটা অত্যন্ত প্রয়োজন সবাই থেকে, সেটা হচ্ছে জল দিতে হবে। জল প্রচুর পরিমাণে জল দিতে হবে, তা নাহলে তো কোনোটাই হবে না, অঙ্কুরোদ্গমের ব্যবস্থাটাই বন্ধ হয়ে যাবে। খুব সুন্দর। তাহলে এর মধ্যে কোনো কিছু শক্ত কিছু নেই। জমি তৈরি করা হলো, বীজ বপন করা হলো, সার দেয়া হলো, জল দেয়া হলো, ব্যাস নিশ্চিন্ত। কিন্তু নিশ্চিন্ত নয়, 5 নম্বরে একটা বিপত্তি ঘটল, যে আমি ধানের চাষ করবো, গমের চাষ করবো, কি কোনো সবজি করবো, তাই জন্য সার দিলাম, পাশাপাশি অনেক আগাছা তৈরি হয়ে গেল, তারা সেই সারটা খেয়ে অনেক বড় হয়ে গেল, সারটাকে তারাই খেয়ে নিল। তাহলে 5 নম্বরে একটা বড় ভীষণ একটা সমস্যা, এটা কি? আগাছা দমন। 5 নম্বরে আগাছা দমন। এটা না করলে আমার কোনো লাভই হলো না, সেই গাছগুলো বৃদ্ধি পেল না, আগাছাগুলো বড় হয়ে গেল। ঠিক আছে, খুব ভালো, ভালো কথা, অনেকটা আমরা নিশ্চিন্ত হয়ে গেলাম যে আগাছাগুলো তুলে ফেললাম, এবার আর চিন্তা নেই। আচ্ছা, আমি এখানে লিখছি, তাহলে দেখা যাবে না, এখানে লিখছি, আর আর দেখা যাবে না, কোনো চিন্তা নেই। ধানের শীষ একবারে হয়েছে, গমের যে শীষগুলো দেখা যাচ্ছে, সুন্দর একবার ফলন হয়েছে, আর চিন্তা নেই। আবার একটা নতুন চিন্তা, সেটা কি? বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ। পোকামাকড়ের আক্রমণ আমরা দেখেছি গত বছর, 1 বছরের মধ্যে ঘটনা ঘটে গেছে। পঙ্গপাল আসছে আসছে আসছে, এসে হচ্ছে বহু ক্ষতি করে গেছে। এবং ঘটনাটা কি, আমরা প্রত্যেকে অত্যন্ত ব্যথিত হয়েছি, ভয় পেয়ে গেছি। যে সেই যে কথাটা আমরা বলে থাকি, যে মরার উপর খাড়া,
একে এখানে চলছে কোভিড, এই অবস্থা তাই অবস্থা, তারপরে আবার সুতরাং সব কিছু ঠিক আছে, খুব ভালো ফলন হলো ইত্যাদি হলো, শস্যে যে বিভিন্ন পোকা মাকড়ের আক্রমণ হলো, তাই থেকে গাছগুলোকে বাঁচাতে হবে। এত কাণ্ডর পরে যেটা 7 নম্বর যেটা হলো, যেটার জন্য এত কাণ্ড করা, যে ফসল তোলা। কিন্তু এই কথাটা আবার মনে রাখতে হবে, যে ফসলের ডেফিনেশন আমরা পড়েছি সেইটা মনে রাখতে হবে। ফসল মানে ওইটা শুধু ফসল না, টোটাল ফসল তোলা। ফসলটা তুলে সংগ্রহ করতে হবে, রাখতে হবে, সংগ্রহ করে বিভিন্ন ভাবে আবার তাদের বাজারে বেচতে হবে, নিজেদের প্রতি ইত্যাদি করতে হবে। এবং সবটাই যখন আপনার বেশি হয়ে গেল, তখন এই ফসল কি করতে হবে? সংরক্ষণ। ফসল সংরক্ষণ করতে হবে। অনেক ফসল হলো, প্রয়োজনের থেকে বেশি হয়ে গেল, প্রয়োজনের মানুষের যেটা হাতে লাগলো না, আরো বেশি হয়ে গেল, সে বিক্রি করলো, তারপরেও বেশি হলো, তখন কি করবে? তখন সে রাখবে কোথায় জানো তোমরা? চারিদিকে প্রচুর স্টোর আছে, সেখানে আলু হোক, ধান ইত্যাদি রাখা হয় সংরক্ষণ। তাহলে এই 8টা স্টেপ হলো এই যে খাদ্য উৎপাদনের যে ব্যাপারটা হচ্ছে, এই 8টা স্টেপ। তাহলে জমি তৈরি করা হলো, বীজ বপন করা, সার দেওয়া হলো, জল দেওয়া হলো। কিন্তু তার গেল যে সার আর জল নিয়ে আগাছা হয়ে গেল, আগাছা দমন করলাম, আবার আগাছা দমনের পরও নিশ্চিত হতে পারলাম না, বিভিন্ন পোকামাকড় দ্বারা আক্রমণ করলো। এত কাণ্ডর পরে ফসল আমরা ঘরে তুললাম, কিন্তু সেই ফসল যদি সংরক্ষণ করা না হয়, এত পরিশ্রমের যে ফল সবটাই নষ্ট হয়ে গেছে। তাদের উপযুক্ত ভাবে সংরক্ষণ করতে হবে। এখানে অনেক আমি দেখেছি, অনেক জায়গায় ধানের মড়াই আছে, অনেক বড় স্কেলে যখন হয় তখন তো স্টোরে আমরা রাখি। তো আজকে আমরা একটা অথবা দুটো পয়েন্ট আমরা আলোচনা করবো, বেশ অল্প করে বোঝার চেষ্টা করব। জমি তৈরি করা, জমি তৈরি যদি না হয় তাহলে বীজ বপন করার কোনো অর্থ নেই। জমি তৈরি করার প্রথম প্রধান ধাপ, প্রধান শর্ত হচ্ছে কি? মাটিটাকে ওপর নিচে করা, মাটিটাকে ওপর নিচে করা, নিচের মাটি উপরে, উপরের মাটি নিচে। আমাদের সাধারণ ভাষায়, গ্রামের ভাষায় বলে জমি চষা। কেন মাটিটা ওপর নিচে করা? খুব সাধারণ, আমরা সবাই জানি, কেউ আর একবার নতুন করে বলি। দেখা গেছে যে মাটির উপরের কয়েক সেন্টিমিটার মাত্র মাটিটা গাছ কাজে লাগাতে পারে, বাকি মাটির অনেক নিচে সেটা গাছের, সেখান থেকে গাছ পুষ্টি পায় না। তো কি করতে হবে? মাটিটা ওপর নিচে করতে হবে, মাটিটাকে ওপর নিচে করতে হবে, নিচের মাটি উপরে, উপরের মাটি নিচে, এইভাবে করতে হবে। তার জন্য কি করতে হবে? তোমাদের প্রত্যেকে বলি, তোমরা বইটা খুলে রাখো সামনের দিকে, বইটা খুলে এই 204 পাতায় দেখো দেওয়া হয়েছে, আরো ভালো লাগবে ব্যাপারটা বুঝতে। আমরা একটা আলোচনা করছি যে জমি মাটি তৈরি করার মধ্যে কি করতে হবে? নিচের মাটি ওপরে, ওপরের মাটি। কেন? কারণটা জানতে হবে, তাহলে আমাদের মনে হবে না যে পড়ছি বলে। এই যে করা হলো বীজ, আমরা জানি কি মাটি তৈরি, জমি তৈরির পরের স্টেজই হচ্ছে বীজ বপন। তা বীজ বপনে কি হবে? অঙ্কুরোদ্গম হবে, একটু আগে বলা হলো। ভ্রূণমূল মাটিতে প্রবেশ করবে, ভ্রূণমূল উপরে যাবে, তো ভ্রূণমূল মাটিতে প্রবেশ করে মূলতন্ত্র তৈরি করবে, মাটি থেকে জলে দ্রবীভূত খনিজ লবণ শোষণ করবে, তবে না গাছটা বড় হবে। তো সেই এই যে জমিতে উপরের মাটি নিচে, এই যে উপরের মাটি নিচে, নিচের মাটি উপরে করা হলো, এতে কি হবে? অনেকটা গ্যাপ তৈরি হবে মাটির গোড়াগুলোর মধ্যে, বায়ু প্রবেশ করবে, যেটা কি করবে? অঙ্কুরোদ্গমের সাহায্য করবে। আরো কাজ আছে তার। এই যে বায়ু প্রবেশ করলো মাটির কণার মধ্যে, মাটির যে আমরা জানি চাষি কৃষকের বন্ধু কেঁচোগুলো যাতায়াত করতে পারবে, অনেক প্রয়োজনীয় উপকারী কিছু ব্যাকটেরিয়া আছে, তারাও কাজ করতে পারবে।
সব থেকে বড় কথা, হিউমাস বলে একটা কথা আমরা এখন পড়েছি, বোধ মাটি বা ইত্যাদি, যে ওই মাটির নিচে থাকা, ওরা মাটির নিচেই থাকছে, কোনো কোনো জিনিস পচে টচে টচে রেডি হয়ে থাকছে, সেইটা যখন নিচু থেকে ওপরে আনা হচ্ছে, ওপরের মাটি নিচে মাটি এরকম করে, তখন গাছ সেগুলো থেকে পুষ্টি পাচ্ছে এবং কাজে লাগাতে পারছে। তাহলে একই সঙ্গে তিনটে কাজ হচ্ছে, মূলরোগ তৈরি হয়ে মূলটা সুন্দর অনেকটা বৃদ্ধি পাচ্ছে, গাছটা শক্ত হচ্ছে, গাছ থেকে অনেক থেকে মাটি থেকে জলে জমিত খনিজ লবণ আনছে। দ্বিতীয়ত কেঁচো টেঁচো গুলো সব ভেতরে কাজ করতে পারছে, কিছু ব্যাকটেরিয়া সুবিধা হচ্ছে, আর যেটা মাটির তলায় রয়ে গেছিল হিউমাস, সেইটা উপরে আসার ফলে কি করছে, গাছ পুষ্টি পাচ্ছে, পুষ্টির কাজে লাগাচ্ছে, সেই মৌল বা যৌগগুলিকে কাজে লাগিয়ে অনেক বেশি পুষ্টি পাচ্ছে। কতগুলো এখানে ভূমিকর্ষণ, এই যে আমরা এত কথা বললাম, সাধু ভাষায় বইয়ের ভাষায় হচ্ছে ভূমিকর্ষণ করা হচ্ছে। অনেক কিছু দেখো যন্ত্রপাতি আছে, তোমরা জানো। লাঙল, যেটা প্রায় অবসলিট, মানে এখন আর চলেই না বলতে গেলে, খুব ছোট জমি যাদের দেখা যাচ্ছে, এটা গরু আছে নিয়ে যাচ্ছে, বাকি সব এখন মেশিন হয়ে গেছে। তারপর নিড়ানি একটা আছে, এই যে 5 নম্বর যে পয়েন্ট, যেটা বিপত্তি করলো, আগাছা হয়ে গেল, আগাছা তোলার জন্য, মাটি আলগা করার জন্য নিড়ানি আছে, কর্ষক আছে। বর্তমানে তো আমরাই দেখেছো, বড় বড় বিরাট বিরাট মেশিন আছে, লাগছে না, যাদের বড় বড় জমি যাদের বেশি আছে, তারা মেশিন লাগিয়ে দিচ্ছে, মাটির সমস্ত তুলে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। আবার লেভেলিং আছে, লেভেল করে দিচ্ছে। সুতরাং এখন আর ওরকম লাগে না, এখন অনেক সহজ হয়ে গেছে এই জমিটা তৈরি করা। আগে বহুদিন আগে, বলছি 30 বছর আগেও আমি দেখেছি, গ্রামে যখন এসেছি, সেই লাঙল ধরে চলে যাচ্ছে, গরু টানছে, সেখানে একটা ব্যাপারী মতো দেওয়া আছে, আস্তে আস্তে সেই ছোট জমিতে সম্ভব, এখন আর সম্ভব নয়। এরপরে কি হলো, ঠিক আছে, মাটি তৈরি হয়ে গেল, সব একটা বীজ বপন হলো, ভাইটাল ফ্যাক্টর। মাটি তৈরি করলাম কেন না, বীজটা বপন হলো, বীজ বপন হলে তাই থেকে গাছ, তাই থেকে ফুল ফল ইত্যাদি সব। এই বীজটা সিলেকশনটা একটা বড় ব্যাপার, যে কোনো বীজ দিলে হবে না। যেমন একটা প্রবাদ আছে যে আমি ভুল পথে খুব জোরেও যদি দৌড়ে যায়, তার কোনো অর্থ নেই। গোঘাট লোকাল ধরতে যাব, মায়ের ঘাট থেকে উল্টো দিকের পাশে চলে গেলাম ওই দিকে, কতলপুর বা ওইসব যায়, নো এফেক্ট, নো ভ্যালু। তেমনি বীজটাকে আমি ভালো করে দেখলাম না, সিলেক্ট করলাম না, এনে মাটিতে দিয়ে দিলাম, কোনো লাভ হবে না। এবং কত রকম ভাবে আমাদের করতে হয়। প্রথমে দোকানে গিয়ে যারা জানে, বীজটাকে দেখবে যে অনেক ঠান্ডা গরম সহ্য করতে পারবে কিনা, অতি বর্ষা যদি হয় সহ্য করতে পারবে কিনা, জীবাণু সংক্রমণ আটকাতে পারবে কিনা, এত কাণ্ড করে বীজটাকে আমরা বুঝলাম। কিন্তু সেও ব্যাপার ওই ছোটখাটো ব্যাপার নয়। এখন তোমরা দেখেছো এরকম বেশি ছবি দেওয়া আছে, বীজ বপন যন্ত্র, যেটা সে ড্রিল বলা আছে, সে এমন আছে যে একটা ছোট এরকম ফানেলের মতো করা আছে, সেখানে বীজ দিয়ে গেছে, আর কিছু দূর অন্তর অন্তর যাবে আর বীজ পড়তে থাকবে। ওইরকম সময় নেই। আমি কয়েক বছর আগেও দেখেছি, বা এখানেও দেখছি, যে ওই ছোট জমি এরকম করে একটু করে যাচ্ছে, একটু করে ছুঁড়ে দিচ্ছে। ইটস নট পসিবল বড় ক্ষেত্রে। এখন মানুষ সময়ের দাম বুঝেছে, সময়কে কাজে লাগাচ্ছে। তো সেই বীজ বপনের অনেক যন্ত্রপাতি আছে। আচ্ছা, বীজটা এখানে একটা পরীক্ষা, আমি একটা নিয়ে বলছি না, খুব সোজা পরীক্ষা। বীজটা সুস্থ না অসুস্থ, একটা ছোট্ট পরীক্ষা আছে, ওটা তোমাদের নিজের জন্য ছেড়ে দিলাম, বাড়িতে করবে। ছোলা, মটর, বাদাম একটু দেখে নেবে। এবারে বলছে যে বীজ বপন যন্ত্র আছে, আর একটা কি হবে, বীজটাকে ভালো করে দেখার পরে, বীজ বপন করার পরেও আরো ব্যাপার আছে। কারণ অনেক বাছাবাছির পরে আমি বীজটাকে অ্যালাউ করছি বড় হতে। এখানে আর একটা বুদ্ধি আমরা খাটাচ্ছি, সেটা কি, যে যখন বীজ জমি যেটা বলা হয়, কি একটা কথা আমি একটু দেখে নিচ্ছি, বীজতলায় ওই বীজের সঙ্গে পেঁয়াজ বা এরকম ধরনের টমেটো, এগুলো বীজ ফেলে দেওয়া হলো। পেঁয়াজ টমেটো গুলো বড় হলো, তাদের সঙ্গে এরাও বড় হলো, ওইখান থেকে আবার বেছে নেওয়া হলো, শুষ্ক গাছগুলো বেছে নিলাম।
তার মানে পরে তোমরা পড়বে, ক্লাস 10-এ আছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, অর্থাৎ লড়াই করে এরাই বড় হয়েছে, এই গাছগুলোকেই পুঁতে দাও। বা এখন তোমরা দেখছো ক্রিকেট খেলাতে 50-50 ওয়ানডেতে বিভিন্ন দেশ আসছে, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল করতে করতে একটা দল। এখানেও তেমনি বাঁচতে 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 সেরাগুলো বেছে নিয়ে পুঁতে দেওয়া হয়, রোপণ করা হয়, বীজ বপন, চারা রোপণ, বুঝতে পারেন। এবং আরো একটা স্টেপ আমরা করছি, কিন্তু আমরা অনেক ধাক্কা খেয়ে শিখে গেছি যে অনেক বাঁচার পরে যে হ্যাঁ ঠান্ডা সহ্য করতে পারবে, গরম সহ্য করতে পারবে, অতিবৃষ্টি সহ্য করতে পারবে, জীবাণু সংক্রমণ করে হবে না, তারপরেও আমরা কি করছি, কতগুলো ওষুধ এক ধরনের তার মধ্যে সেটা বীজটা ভিজিয়ে দিচ্ছি যাতে সংক্রমণের সম্ভাবনাটা কমে যাওয়া। এইসব করে আমরা রেডি করে দিচ্ছি, তারপরে সেলগুলো তো আছেই, সার দিচ্ছি, জল দিচ্ছি, গাছটা হচ্ছে। কিন্তু এই বীজ বপনের আগে বীজ সিলেকশনটা বিরাট বড় হবে। যেমন জমি তৈরি করাটাও ছোট ব্যাপার নয়। জমি তৈরি, যদি জমিতে কাঁকড় বালি থাকে তাহলে যেটা বললাম অঙ্কুরোদ্গম কম ভালো হবে না, মাটি থেকে যেটা আসবে মাটি থেকে সেগুলো কাজ করতে পারবে না। কিন্তু বীজ সিলেকশনটা হচ্ছে ভীষণ ব্যাপার, তবে না আমি ভবিষ্যতে ভালো ফল পাবো। বীজ বপন করে আমরা মোটামুটি আজকে এই দুটো পয়েন্ট, একটা আর দুটো পয়েন্ট আমরা বললাম। এখন বীজ বপনের পরে আমাদের কি করতে হয়, বীজ বপনের পরে কি করতে হয়, ওয়েট করতে হয়, বীজগুলো হবে দেখবো। তেমনি আমরাও আজকে বীজ বপন করে অপেক্ষা করব, পরের কোনো দিন আপনার ক্লাস হবে সেদিনে আমরা সার দেওয়া, সেদিনের সার কথা হবে সার দেওয়া, তার সঙ্গে তো জলের ব্যাপার আছে। সুতরাং এই 8টা পয়েন্ট আমার মনে হয় মুখস্থ করে দরকার, চোখের সামনে আসবে। জমি তৈরি করলাম, বীজ বপন করলাম, সার দিলাম তাদের পুষ্টির জন্য, জলও দিলাম, জল ছাড়া তো হবে না, আগাছা হয়ে গেল, আগাছা দমন করলাম, তার জন্য বিভিন্ন রকম আছে। আগাছার পরে যখন মোটামুটি সুন্দরভাবে ফসলটা ফলতে চলেছে বা ফলে গেছে, দেখা গেল বিভিন্ন পোকা আক্রমণ করছে, তাদের হাত থেকে রক্ষা করতে হবে। এরপর ফসল তুলতে হবে সুন্দর করে, অতিরিক্ত যেগুলো হয়ে যাবে এগুলো সংরক্ষণ করতে হবে যাতে আগামী বছরে লাগে, আমরা অন্যভাবে বিভিন্নভাবে কাজে লাগাতে। সুতরাং এই দুটো পয়েন্ট আমরা আজকে আলোচনা করলাম। আর এই পরিপ্রেক্ষিতে বারবার যেটা তোমরা দেখছো টিভিতে বা মোবাইলে, যারা খবর দেখো, যে এই অতিমারি থেকে মুক্তি পেতে গেলে আমাদের নিজস্ব দায়িত্ব আছে। কি দায়িত্ব? আমি কিন্তু ওই দায়িত্বের কথা আমি আর যাচ্ছি না। আমরা রোজ শুনছো মাস্ক পরুন, 2 গজ মাস্ক জরুরি, 2 গজ তৈরি মাস্ক জরুরি, অন্তত থাকবে, ঠিক আছে, এটা মানতে হবে। কিন্তু আমরা সাধুর একটা অন্য কথা বলি, যে একটা পাখির যেমন 2টো ডানা থাকে, তেমনি এই যে রিসার্চ চলছে, বিভিন্ন রকম সরকারি নিয়ম করা হয়েছে, কড়াকড়ি হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে, এগুলো হচ্ছে পুরুষকার, আটকাতে হবে, মাস্ক আপনি করবেন, আমার দরকার নেই, অন্য লোকের দরকার আছে। কিন্তু আমরা যেটা চিন্তা করি, এই যে কোভিড-19 এটা তো হঠাৎ আসেনি, এখানেই তো ছিল। বা যদি বলি ভগবান তৈরি করছে, ভগবানের হাতে ছিল, সেই জন্যে আমরা এই সমস্ত করবো, নিয়ম, নানা রকম নিয়ম পালন করব, মানতে চেষ্টা করব, লোককে বোঝাবো। তার সঙ্গে সঙ্গে আমাদের একটা দায়িত্ব আছে, তোমাদের এবং আমাদের, তোমাদের সবাইকে নিয়ে করছি, যে প্রতিদিন যেভাবে মাস্ক করবো, দূরত্ব বজায় রাখবো, ছাড়াও আমরা ভগবানের কাছে প্রার্থনা করবো যে দেখো আমরা আমাদের মতো চেষ্টা করছি, কিন্তু বাকিটা, শেষটা কিন্তু তুমি রক্ষা করতে পারবে। মায়ের কাছে, ঠাকুরের কাছে, যার যারা বিশ্বাস, মা দুর্গা, শিব, কালী, প্রার্থনা করা যে এই অতি মহা বিপদ থেকে আমাদের দেশ নয়, সারা পৃথিবীতে যে চলেছে ঘটনা, সারা পৃথিবীকে তোমরা রক্ষা করো, এই আমাদের প্রার্থনা। আমরা যথাসাধ্য চেষ্টা করছি।
মেনে চলার, কিন্তু ওটাই সব নয়। তোমার দয়া যদি না হয় এই বিপদ থেকে আমরা মুক্তি পেতে পারি না, পারবো না। সেই জন্যে তোমার দয়া ছাড়া আমরা এগোতে পারবো না। আমাদের দয়া করে কৃপা করে এই বিপদ থেকে রক্ষা করবো, এটাই আমাদের প্রার্থনা। তো আবার কোনো একদিন হবে, সেদিন খুব সুন্দর করে আলোচনা হবে। সারের ব্যাপারে অনেক কিছু বলার আছে। এখন এত সব সার বেরিয়েছে, হয়তো দু চার কথা একটু বেশি বলতেও পারি, আমাদের ভালো লাগবে শুনবে। তো আজকে প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে আজকের এই ক্লাস শেষ করলাম। এর আগের একটা ক্লাসে আমি বলেছিলাম অনেকদিন আগে যে এই যে বাড়িতে থাকা, এটা যে কতটা কষ্টকর সেটা আমরা চেষ্টা করলেও বুঝতে পারবো না। আমাদের এই বয়সে, বিশেষত স্বাধীনতার ক্ষেত্রে, আমাদের ওই ঘরে থাকা, নিজের মতো থাকাটাই ভালো। কিন্তু তোমাদের বয়সে চার দেয়ালের মধ্যে থাকা, খেলাধুলো নেই, শুধু একটু পড়তে যাওয়া, একটু তাও স্কুল বন্ধ হয়ে গেল, ছুটে গেল, যে ধৈর্যের পরীক্ষা দিচ্ছ, তাতে কিন্তু একটা অন্য জীবন একটা তৈরি হচ্ছে সমাজে। যেটার জন্য কিন্তু এই পড়াশোনা করা, শুধু নম্বর পাওয়া নয়, একটা ধৈর্য, একটা স্থিরতা, স্থৈর্য তৈরি হবে জীবনে। জীবন সঙ্গে একটা আইডিয়া হবে যে হ্যাঁ এই জীবন এই বুঝেছি। এটা কিন্তু তোমাদের অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এবং প্রত্যেকের ক্ষেত্রেই বলছি, শুধু তোমাদের ক্লাস নিচ্ছি না, স্কুলের সবাই, ছাত্রছাত্রীদের ক্ষেত্রে, আরো সবাই, গ্রামবাসী সবার ক্ষেত্রে বলছি যে ধৈর্য ধরে চলতে হবে। এবং ঠাকুরমা স্বামীজিকে বা যার যা ইষ্ট দেবতা, আরাধ্য দেবতাকে প্রার্থনা করতে হবে যে আমরা আমাদের চেষ্টায় সবটুকু করতে পারবো না, বাকিটুকু তোমাকে দয়া করে করে দিতে হবে, শেষটুকু। এই বলে শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা, শ্রী শ্রী স্বামীজি, সিংহবাহিনী মায়ের কাছে আন্তরিক প্রার্থনা জানিয়ে আজকে শেষ করলাম। আবার কোনো একদিন আসবো, এরকমভাবেই আমরা গল্পের মাধ্যমে পড়াশোনা করবো, একটু গল্প করবো। সেদিন সুযোগ থাকলে একটা দুটো মজার গল্পও বলবো। আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি, প্রত্যেকে ভালো থাকবে।